ফোনের ফিল্টারের মতন যদি আমি নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পারতাম তোমাদের সামনে, বিশ্বাস করো এই ফোনে ব্লগ ভিডিও শ্যুট করে নিজেকে দেখে এখানটায় যেই দেখলাম মনে হচ্ছে যেন আমি মেকআপ করে বসেছি। মেকআপ বলতে একটুখানি লিপ বাম দিয়েছি, আর কিচ্ছু না, আর এই টিপটা তো পরাই ছিলাম, কিন্তু এখানটায় নিজেকে কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই ফোনের তুলনায় বলছি, ঠিক আছে, এই ফোনটার তুলনায় ওই ফোনে কত ভালো লাগছে, মানে রিয়েল ফেসটা এখানটায় পাচ্ছি, ঠিক আছে। আর এই ফোনেও ফিল্টার আছে, আইফোনে ফিল্টার নেই বলে আমি একজনের কাছ থেকে খুব কটাক্ষ শিকার হয়েছিলাম। যখন আমরা ভিডিও শ্যুট করি তখন কোনো ফিল্টার থাকে না, বাট সেটাকে যদি আমরা ফিল্টার মারতে চাই সেই অপশানটা আছে। তো আমি ফিল্টার মারি না এই আইফোনে, আমি কোনো রকম কোনো ফিল্টার মারি না, কারণ ওই ফিল্টার মারলে না, ওই যখন ইম্পোর্ট করতে যাই তোমার, আমি তো ভিএন ভিডিও অ্যাপ দিয়ে এডিটর দিয়ে এডিট করি, ভিএন এডিটর অ্যাপ, ভিডিও এডিটর অ্যাপ, তো সেখানটায় ইম্পোর্ট হতে সময় নেয় যদি আমি ফিল্টার দিই। আমি শুধু ভাবি দূর তারিকা, তো এই যে দূর তারিকা, এটা খুব খারাপ জিনিস, জানো তো। করা উচিত, ফিল্টার লাগানো উচিত। মানুষের যত ফিল্টার লাগাবে তত বেশি মানুষের কাছে সুন্দর লাগবে, তাই না। এই যে দেখো এই ফোনটাতে অটোমেটিক্যালি ফিল্টার অ্যাড করার থাকে, মানে আইফোন বাদ দিয়ে বাদ বাকি সব ফোনে, ভিভোতেও খুব সুন্দর ইয়ে থাকে, কি যেন বলে, ফিল্টার মারা থাকে। তো আমি আমার লাইফটাকেও এরকমভাবে ফিল্টার মেরে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম, বা আমার ইমোশনসটাকে, আমার ইমোশনসগুলোকে। একটা মিনিট, জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাতায়াত করছে। দেখা যাবে কি? হ্যাঁ, এনাফ। তো আমি আমার ইমোশনসগুলোকেও যদি ফিল্টার অ্যাড করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম, তাহলে মনে হয় আমি এত মানুষের চোখে খারাপ হতাম না, তাই না। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ভিডিওটা করা আমার নিজের জন্য প্রয়োজন বলে মনে করলাম, তার জন্য করছি। তো আজ গতকাল দুপুর থেকে ওই 4টের পর থেকে শুরু করে আজকে সকাল 10টা পর্যন্ত তোমরা অনেক কিছু আমার চ্যানেলে দেখেছো, যেমন কিনা একটা কটাক্ষ করে ভিডিও করেছি। ওখানে আমার ইমোশনস প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করা উচিত ছিল নিজেকে। ওই চুলের প্রফেশনাল আমি নিজেকে কোনোদিনও করতে পারবো না, ফালতু বলে লাভ নেই। আমি অনেক চেষ্টা করেছি, আমি পারি না নিজেকে ওই চুলের প্রফেশনাল তৈরি করতে। আমি নিজের ক্ষেত্রে বলছি চুলের প্রফেশনাল, যারা প্রফেশনাল তাদেরকে তো আমি সবসময় কুর্নিশ জানাই যে তারা এত সুন্দরভাবে নিজেকে প্রফেশনাল করে রেখেছে, কিন্তু আমি হচ্ছি চুলের প্রফেশনাল। তো সেই কারণেই বলছি, আমার ক্ষেত্রে প্রফেশনাল শব্দটা কোনোদিনই যাবে না, আর আমি অ্যাপ্লাই করতেও পারি না, করলেও ধরে রাখতে পারি না। তো সেরকমই একটা আউটবাস্ট হয়ে পড়েছিলাম কালকে, আর তার ফল তোমরা দেখতে পেয়েছো। আর পরেও একটা ভিডিও করেছিলাম যে না, আমার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই, আমি চুপ থাকলেই সবাই ভালো থাকবে, তাই না বলো। তো আমাকে নিয়ে যে যা খুশি বলতে পারে, বাট আমি কাউকে নিয়ে কিছু বলতে পারবো না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, বেশ হাসিও পায়। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, কালকে একটা লাইভের কথা শুনলাম যে বাচ্চার বাবা, এই বাচ্চার বাবা না, ওই বাচ্চার বাবা, যেই বাচ্চাকে নিয়ে আমি বলেছি সেই বাচ্চার বাবা একটা লাইভ করেছে। সেটা দেখতে দেখতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরও একটা লাইভ করেছি, ওটা শুনতে শুনতেই লাইভ করেছি, কি করব, কাকে বলবো, তো সেই কারণে লাইভ করেছি। তো আজকে সকালবেলা যখন ঘুমটা ভাঙার পরে ভাবলাম যে না, আমি সত্যি বহুত বড় অন্যায় করে ফেলেছি। এইভাবে কারোর বাচ্চাকে নিয়ে আমার বলার সাজে না। অধিকার আমেরিকায় থাকলে পরে ওদের জেল হয়ে যেত, বা ওদের বাচ্চাকে ওদের কাছ থেকে আলাদা করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হতো, যেরকম কিনা রানী মুখার্জির একটা নরওয়ে, মিস্টার মিসেস নরওয়ে, এরকম একটা মুভিতে দেখেছি আমরা, যেখানে নরওয়েতে রানী মুখার্জির বাচ্চাকে ওই কাজল লাগানো, এই সমস্ত যেগুলো কিনা আমাদের এই ট্র্যাডিশন, সেইগুলোকে বাচ্চার উপরে টর্চার করা, বাচ্চার উপরে কালাজাদু করা, এই সমস্ত কথা ভেবে বাচ্চাকে রানী মুখার্জির কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, তাই না। তো ওখানটায় এটাই মানে কি বলে নিয়ম, ওখানে এটাই নিয়ম। বাট আমাদের ইন্ডিয়াতে এরকম না, দে উর্ধ্বমাধ্যম, ঠিক আছে, সন্তানদের বাচ্চাদের দে উর্ধ্বমাধ্যম, এরকমটা চলে। যদিও বা এখন আমাদের যে নিউ কারিকুলাম আছে বাচ্চা রিলেটেড, সেখানে কিন্তু কি স্কুল কি বাড়িতে বাচ্চাদেরকে কিন্তু ফিজিক্যালি টর্চার করা পুরোপুরি বারণ, অন্যায়। এটা যদি প্রশাসনের কাছে চলে যায়, ধরো পাড়া প্রতিবেশী কোনো প্রুফ নিয়ে চলে গেল যে এই যে দেখুন এই যে এরকম টর্চার করছে, সেই বাবা মা কিন্তু যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে হ্যারাস্ট হতে হবে।
হয়তো বাইরের দেশের মতন অত বেশি কড়া নিয়ম আমাদের দেশে নেই, তবুও কিন্তু এটা একটা এরকম আইনের পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। বা বাচ্চা যদি নিজে গিয়ে বলে এরকম, তাহলেও সেটা হয়, যেটা কিন্তু সহসা হয় না। তো যাই হোক, মোদ্দা কথা এটাই, যার বাচ্চা তার হেডেক। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখালে পরে সেই বিষয় নিয়ে অন্য যে কেউ বলতে পারবে, কারণ তারা বাচ্চা ধারণ করেছে, তারপরে বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রণা সহ্য করেছে, তার জন্য তাদের বলার অধিকার আছে। নিজের বাচ্চার ক্ষেত্রেও বলার অধিকার আছে, অপরের বাচ্চার ক্ষেত্রেও বলার অধিকার আছে, ঠিক আছে। তো ওইটা তাদের লাইসেন্স, যেটা কিনা আমি পাইনি, আর মনে হয় না কোনোদিনও পাবো, ঠিক আছে। তো এই যে দেখো না, এই যে আমাদের জাজ দিদি ওই পাগলের মেয়ে দুটোকে বলেছিল হাটের মাল হাটে বিক্রি করে দেবে, তারপরে এরকম অনেকে বলেছে, একে অপরকে অনেকে বলেছে, যেমন কিনা ওই মর্কট কুলাঙ্গার কারো আমাদের বাচ্চা হয় না বলে বাজা বলে চলেছে, কারণ ওর আছে তাই। এরকম প্রচুর মানুষ আমাকে বলেছে বাজা, কোনো ক্রিয়েটার বাদ যায়নি আমাকে বাজা বলতে, ঠিক আছে। গুটি কত খাতে গোনা ছাড়া কেউ বাদ যায়নি বাজা বলতে, কেন? তারা পেয়েছে। আমি যদি ভুল করে থাকি, আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমাকে যারা বাজা বলেছে তারা মানে খুব গুণের কাজ করেছে। এটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য। যে তুই বলেছিস তার জন্য তোকে শুনতে হয়েছে। তো যারা বলেছে তারা কোনো অন্যায় করেনি, কারণ তারা তো বের করে দেখিয়েছে। ওই যে জাজ দিদি বলতো না, একটা মাথা বের করে দেখা, তারপরে আমাদের রিপু দিদি কি বলেছে, ওই একটা তো ফুটো, এমনিতে তো শরীরে কিচ্ছু নেই, ওই তো মাথায় চুল নেই, তারপরে বুকে পেছনে পাছায় স্পঞ্জ গুজে রাখি, আর সেই স্পঞ্জের ডেলিভারিটা আমাদের রিপু দিদি আমাকে কিন্তু দেয়, বুঝতে পেরেছো? নতুবা এত দৃঢ়তার সঙ্গে কে বলতে পারে ভাই? তো তারপরে একটা ফুটো আছে, সেই ফুটোতে কাজও হয় না। তারপরে এই যে যেমন খ্যাকশিয়াল যাকে বলা হয়, বা 49 টাকা যাকে বলা হয়, 49 বললেই খ্যাকশিয়ালকে লোকে চেনে। তো সে কি বলেছে, হাওয়া পাস হয়, ওই ছিদ্র দিয়ে শুধু হাওয়া পাস হয়, কোনো কাজের না। তো এরা বলতে পারে, তার কারণ হচ্ছে এক যে আমি মানুষকে নিয়ে বলেছি, তার জন্য সেই বিষয়টাকে এরা এক্সকিউজ হিসেবে দেখায় যে তুই বলেছিস তার জন্য তোকে বলেছি, ঠিক আছে। আর 2 নম্বর কারণ হচ্ছে তারা বায়োলজিক্যালি মা হয়েছে, সেই কারণে তারা এই ধরনের কথা বলার অধিকার রাখে, ঠিক আছে। সোশ্যাল মানে সমাজ তাদেরকে এই অধিকারটা দিয়েছে, এবং যদি না দিত তাহলে তাদেরকে এমনভাবে মানুষ বয়কট করতো যে তারা দ্বিতীয়বার বলতে ভয় পেত। আসলে তো ভিউয়ার্সরাই সব, তাই না? এখানে তো ভিউয়ার্সরা যদি বলতো তুমি মা হয়েছো, তাই বলে অন্য একজনকে তুমি বাজা বলবে, তার মুখ দেখা পাপ বলবে। হ্যাঁ, আমাদের এই যে শ্রদ্ধেয় গীতাদি, সেও কিন্তু বলেছিল তোর মুখ দেখা পাপ, তুই হচ্ছিস অপয়া, এই সমস্ত কথা বলেছিল। অথচ তার দিন গুজরান হয়েছে আমার মুখ দেখে, বুঝতে পেরেছো? তার দিন গুজরান হয়েছে, প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আমাকে নিয়ে চর্চা করে তার দিন গুজরান হয়েছে। একটা সময় গেছে আমাকে যত বাজা বলেছে, তোর ছায়া দেখা পাপ, তোর ছায়া পড়া পাপ, তোর দৃষ্টি যেখানে পড়বে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কথা ওই 49 বলেছিল, যে তোর দৃষ্টি যেখানে পড়বে সেটা সেই জায়গায় ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমি পোক্ট হয়ে গিয়ে কি বলেছিলাম, তাহলে আমার দৃষ্টি তোর মায়ের উপরে পড়বে। আমাকে যেইভাবে বলেছিল আমি তার পরিবর্তে সেইভাবে বলেছিলাম, কিন্তু আমার ফিরে বলাটা উচিত হয়নি। আমাকে যেটা বলেছিল সেটা একদম ঠিক বলেছিল, কিন্তু আমার ফিরে বলাটা উচিত হয়নি। এই ইউটিউব আমাকে সেটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বুঝতে পেরেছো? তো এইবার সোমনাথ তো পবিত্র আত্মা, না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না সে কাউকে কিছু বলে, না সে ভিডিও পর্যন্ত করে কন্ট্রোভার্সির ভয়ে, ঠিক আছে। সে তো পবিত্র আত্মা, সে যদি কিছু বলে আমাকে, আমার মতন খারাপ মানুষকে যদি কিছু বলে, সেটা তো পাথর কি লকির হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই ইউটিউব আমাকে এক একটা সময় এক এক রকম রূপ দেখিয়েছে। কোনো সময় ভালো রূপটা আমি এদের কাছ থেকে পাইনি। হ্যাঁ, যারা সাপোর্ট করেছে তারা সব সময় সাপোর্ট করে গেছে, কিচ্ছু পাইনি সেটা বলা ভুল, প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছে। আর যারা আমাকে কটাক্ষ করার, তারা আজীবন কটাক্ষ করে গেছে। তারা ইভেন এমন ভাব দেখিয়েছে যে আমি শুধু এই ইউটিউবে না, এই পৃথিবীতেই এক্সিস্ট করার অধিকার নেই আমার। তারা আমাকে এরকম একটা ভাব দেখিয়েছে, ঠিক আছে। অথচ এই যে বললাম, যারা দিনের পর দিন বলেছে তুই বাজা, তোকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না, অথচ আমাকে বলে বলে এই বাজাকে, এই পাপিকে, এই অপয়াকে বলে পয়সা ইনকাম করে সেই পয়সা তাদের সংসারে কোনো ভালো কাজে লাগিয়েছে। ভাবা যায়? আমার মতন বাজা, যার কিনা মুখ দেখা পাপ, তাকে নিয়ে বলে টাকা উপার্জন করে সেই টাকা হয়তো সন্তানের পিছনে খরচা করেছে, সেই টাকা হয়তো মা বাবার ওষুধের পিছনে খরচা করেছে, তাই না? আমি এতটা খারাপ?
আর আমাকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করেছে তারাই তো এই কথা বলেছে, সুতরাং এই কথাগুলো তো আমি বলতেই পারি যে একটা অপয়াকে নিয়ে ভিডিও করে পয়সা উপার্জন করে সেই টাকা তারা তাদের সংসারে ভালো কাজে লাগিয়েছে। ওয়াও। আচ্ছা, যাই হোক, একটা কথা বলতে গেলে হাজার কথা চলে আসে, এই যে কারণ আমার বলার অধিকার নেই তো তার জন্য। কোনো সময় যদি কোনো বাচ্চাকে নিয়ে ভালো কথাও বলেছি না, কারণ আমার ভালো কথা তো মানুষের চোখে পড়ে না, কানেও বাঁধে না, কোনো সময় যদি ভালো কথাও বলেছি তাহলে কি বলেছে, তোর বলার দরকার নেই, তোকে ভাবতে হবে না, তোকে করতে হবে না, আমরা আছি। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এবার চলে আসি মেন মুদ্রা কথায়, যে সোমনাথ কালকে যে লাইভটা করেছে, ওর যা বক্তব্য ছিল, ওর বাচ্চাকে নিয়ে যা বলার ও বলেছে, সেখানে তো আমি আবারও বলছি, হ্যাঁ আমি আমার ইমোশনসকে কন্ট্রোল করতে পারিনি। এরকম আগেও হয়েছে, ভেবে দেখো, যখন মন্দিরা সোমনাথের ওষুধ, নার্ভের ওষুধ বিনা ডাক্তার দেখিয়ে জাস্ট ফর টেস্টিং খেয়েছিল, যে আমি টেস্ট করে দেখি তো কীরকম, তখনও কিন্তু আমি প্রচণ্ড বাজেভাবে মন্দিরাকে কটাক্ষ করেছিলাম, আর সেটা নেহাতি ভালোবাসা থেকেই করেছিলাম। তো সেইটা ওদের গায়ে লাগেনি। যখন বাচ্চাকে নিয়ে বলেছি তখন এতটা গায়ে লেগেছে যে সোমনাথ ভিডিও করে বলতে বসে, এই লাইভ করে বলতে বসে পড়েছে। বলি কি সোমনাথ, এই যে লাইভটা করেছিলিস এটাতেও তো মনিটাইজেশন অন ছিল, তাই না? আমি যখন তোর লাইভটা চালিয়েছে অ্যাড দিয়েছিল, কিন্তু আমি কারেন্ট দেখতে পারিনি তোর লাইভ, আমি জানতামই না তুই লাইভ করেছিস। তোর চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ তুই ভিডিও দিস না তাই। আর কালকে তো তোর বউয়ের চ্যানেলও আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি। এর আগে যখন সোমনাথ আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সিঁড়িঘরে বসে 45 মিনিটের একটা ভিডিও বানিয়েছিল, তখন মন্দিরার বক্তব্য ছিল এমএস ক্রিয়েটার চ্যানেল থেকে ভিডিও এসেছে, তুই এমএস ফ্যামিলির মন্দিরাকে কেন বললি? তাই আজকেও মন্দিরাকে কিছু বলতে বসিনি। কালকেও লাইভে আমি সোমনাথকেই বলেছি, এই ভিডিওতেও আমি সোমনাথকেই বলছি। তো হ্যাঁ, কি বলছিলাম, যে তুই যে লাইভটা করেছিস সেটারও তো মনিটাইজেশন অন করেই করেছিস, তাই না? দোষ শুধু সুতোপাদির বেলায় হয়ে যায়, আমি জানি। এটা তো এখন আমার নিজেরই রোমে রোমে বদ্ধমূল হয়ে রয়েছে, যে এই ওয়াইটিতে কেন, এই জগতে যদি কিছু হয়, এই যে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা হলো না, ওটাও মনে হয় কোনো না কোনো কারণে আমার কারণেই হয়েছে, বুঝলি? তো তোরা কন্টেন্ট করেছিস, তোদের বাচ্চাকে বিক্রি করেছিস, মানুষে বলেছে, তুই নিজের মুখে বললি, তোর বন্ধুরা বলেছে, তারপরেও তোর মনে হয়নি যে ভিডিওটাকে ডিলিট করে দিই বা ভিডিওটাকে প্রাইভেট করে দিই। অথচ দেখ, আমি যে বুক বাজিয়ে বলেছিলাম ভিডিওটা ডিলিট কর, আমি আমার ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি। ওই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস, মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না, ওর জন্যই নিজেকে গুটিয়ে নিলাম, একটা মিনিট ওয়েট কর, এটা অন রেখে যাব, কারণ বলবে যে আমি অনেকক্ষণ পর এসেছি, এটা অন রেখে যাব। হ্যাঁ, যেদিন ওদের বাড়িতে গেছিলাম, ওর মন্দিরে একটা জয়ীকে একটা ক্যামেরা কিনে দিয়েছিল না, সেই ক্যামেরাতে ওই ইনস্ট্যান্ট ফটো বেরিয়ে আসে। আমি বলেছিলাম, কালকে বলেছিলাম আমার পার্স ব্যাগে রাখা, তো এখনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দুটো ফটো তুলেছিল, 100 টাকা করে নাকি এক একটা, এই রিল নাকি এক একটা 100 টাকা। তো এই যে দেখো, এই দুটো ছবি সব সময়, সেই দিন যে আমার পার্স ব্যাগে ঢুকিয়েছি, এখনও আমার পার্স ব্যাগেই আছে। মানুষ নিজের পার্স ব্যাগে কিন্তু জরুরি জিনিস ছাড়া আর কিছু রাখে না। আমার আধার কার্ড আছে, আমার আরেকটা কি আছে, এটা মনে হয় প্যান কার্ড, না, এটা হচ্ছে কোভিড টেস্টের রিপোর্ট, এই কার্ড, ঠিক আছে? তো এই প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু মানুষের পার্স ব্যাগে রাখে। তো আমার পার্স ব্যাগে কিন্তু এই প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে এই ইমোশনসও আমি বহন করি। আমার হাজব্যান্ডের ছবি কিন্তু নেই এর মধ্যে, আমার বাবা মার ছবি কিন্তু নেই এর মধ্যে, আমার নিজের ছবি কিন্তু নেই এর মধ্যে, ওই আধার কার্ডটা শুধু রয়েছে। কিন্তু জয়ীর সাথে তোলা আর মন্দিরের সাথে তোলা ছবি দুটো আমি এর মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে? মারিয়ার সাথে যে দীঘায় গেছিলাম, সেখানটায় যে ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আমি আমার সাথে করে নিয়ে এসেছি। হ্যাঁ, তো যাই হোক, আমার এই ইমোশনসগুলোকে কন্ট্রোল করা উচিত ছিল গতকালকের ভিডিওতে। তো কন্টেন্ট করার, তুমিও তো কন্টেন্টই করে দিলে, তো সেই কন্টেন্টের দায় শুধু আমার কাঁধের উপরেই এসে চাপে। হ্যাঁ, যেটা বলছিলাম, তোর বন্ধুরাও বলেছিল যে ভিডিওটা ঠিক হয়নি, তারপরে তুই সেই ভিডিওটাকে ওইভাবেই স্টিল রেখে দিয়েছিস। এর আগে তোর মায়ের বিড়ি খাওয়া একটা জায়গা মন্দিরের ভিডিওতে এসেছিল। এই পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, এই জায়গাটায় আমি তোমাদেরকে পয়েন্টটা নোট করতে বলবো।
কালকে সোমনাথ বললো তো যে সুতপাদি তোমার কাছে তো আমাদের পার্সোনাল নম্বর ছিল, আমাদের পার্সোনাল নাম্বার তো তোমার কাছে ছিল, তুমি তো আমাদেরকে ভিডিও না করে তুমি তো আমাদেরকে বলতে পারতে, সরাসরি ফোন করে বলতে পারতে। আজকে এই ঘটনাটা তোমাদেরকে আমি হয়তো বলেছি, বাট তোমাদের হয়তো মনে নেই। আবার পুনরায় তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। এই যে কালকে সোমনাথ বললো না যে তুমি তো আমাদেরকে ফোন করে বলতে পারতে। আচ্ছা সোমনাথ, তোর বন্ধুরা তো আমার থেকে বেশি কাছের তোর কাছে, তারা বলেছে তুই কি তোর ভিডিওটাকে ডিলিট করতে পেরেছিস, মানে প্রাইভেট করতে পেরেছিস বা সোশ্যাল থেকে সরাতে পেরেছিস তোর বউয়ের চ্যানেল থেকে? পারিসনি। আচ্ছা, এবার পার্সোনালি ফোন করার কথা। যেদিন তোর বউয়ের ভিডিওতে তোর মায়ের বিড়ি খাওয়া ধরা পড়েছে, সেদিন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও করিনি রে। সেদিন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করিনি, তোকে পার্সোনালি মেসেজ করেছিলাম যে ওই অংশটা কেটে বাদ দিয়ে দে। এডিট করার সময় কি মন্দিরা দেখেনি? করেছিলিস কি এডিট করেছিলিস কি ভাই? করিসনি। ওটা স্টিল ওইভাবেই ছিল। তার পরিপ্রেক্ষিতে তোর বউ কি মানুষকে জবাব দিয়েছিল যে ওটা একটা কম্পিটিশন চলছিল না, হেনা তেনা এরকম একটা এক্সকিউজ মানুষকে দিয়েছিল, তাই না? আমি কিন্তু সেদিন তোকেই মন্দিরাকে করিনি, তোকেই পার্সোনালি মেসেজটা করেছিলাম যে তোর মা বিড়ি খাচ্ছে সেটা দেখা যাচ্ছে। করেছিলিস? ডিলিট করেছিলিস? আর কালকে লাইভ করে বলতে বসে পড়লি যে তুমি কেন আমাদেরকে পার্সোনালি জানালে না। আমি এটা ভালো মতন জানি 100% দোষও যদি তোদের হয়, কথার কথা 100% দোষও যদি তোদের হয়, আর আমি 100% যদি ঠিক কথাও বলি না, তোরা একটা ভিডিও করবি, তোরা একটা লাইভ করবি আমাকে নিয়ে, সব দর্শকরা তোদেরকেই ঠিক বলবে। কিন্তু এই যে বিবেকটা সব সময় দংশন করে মানুষকে, জানিস তো? বিবেকটা সব সময় দংশন করে। আমি যদি তোদেরকে এটা পার্সোনালিও বলতাম না, হ্যাঁ এই যে এখন এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হয়তো করতে হতো না, বাট তুই কিছুতেই পারতিস না মন্দিরার চ্যানেল থেকে ওই ভিডিওটাকে সরাতে। আমি তোকে গ্যারান্টি দিতে পারি তুই কিছুতেই পারতিস না। কারণ না, এটা তোকে আমি উস্কাচ্ছি না, তুই ভাবিস না, তোর বউ ভাবতে পারে আমি তোকে উস্কাচ্ছি না। যেখানে তোর বন্ধুরা বলেছে যে ভিডিওটা করা ঠিক হয়নি, বাচ্চাটাকে নিয়ে এরকম ভিডিও করা ঠিক হয়নি, সেখানে তুই পারলি না তোর বউয়ের ভিডিও ডিলিট করতে বা সরিয়ে দিতে। আর আমি বলাতে কি পারতিস? আমি বলাতে পারতিস? আমি এমনিও তোদের কাছে চক্ষুশূল হয়ে যেতাম, আর এখানে সোশ্যালি না হয় সবার কাছে চক্ষুশূল হয়ে গেলাম, তাই না? এটা তোকে মনে করিয়ে দিলাম। বলি না কালকে ফোন করতে পারতে বা মেসেজ করতে পারতে, পার্সোনালিও বললেও তোদেরকে কিচ্ছুই করানো যেত না। আর হ্যাঁ, কন্টেন্টের কথা, তাহলে তো আমি বলতে পারি ওই বিষয়টা নিয়ে তো তোরা কন্টেন্ট করেইছিস, প্লাস এই বিষয়টা নিয়ে লাইভ করেও কন্টেন্ট করেছিস। মেবি এই বিষয়টা নিয়ে আজকে মন্দিরা হয়তো আরও কিছু হয়তো বলবে। এইবার আসি মানুষের কিছু কথায়, বা যে কথাটা সোমনাথও বলেছে যে আমাদেরও তো যখন ছোট ছিলাম তখন এরকম অন্ধকার ঘরে আটকে রাখতো, হস্টেলে পাঠিয়ে দেবে, ভয় দেখাতো। ইভেন বহুত মানুষ বলেছে আমার কমেন্ট বক্সে এসে যে আমিও এরকম ভাবে বাচ্চাকে ভয় দেখাই। আচ্ছা, মানুষের পছন্দ মতন নিজের কথা চেঞ্জ করে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সেটা একদম জেনুইন উদাহরণ। আমরা দেখেছি, আমি আমার কথা সরিয়েই দিলাম, যারা বাবা মা হয়েছে, যারা একটু মানে কি বলবো, উচ্চ মধ্যবিত্তই আমি বলি, উচ্চ মধ্যবিত্ত বা নিজেরা যেই লাইফস্টাইল কাটিয়ে এসেছে সেখান থেকে যদি একটু নিজেদেরকে ফিনান্সিয়ালি একটু উন্নত করতে পারে, তখন তারা কি বলে যে আমরা যেটা পাইনি সেটা আমরা আমাদের বাচ্চাকে দেব। আমরা যেই দারিদ্রতা, যেই কষ্টটা ভোগ করেছি, সেই কষ্টটা আমরা আমাদের সন্তানকে বুঝতে দেব না, পেতে দেব না। আমরা এতগুলো ভাই বোন ছিলাম, তাই বাবা মা প্রপার কেয়ার করতে পারিনি, কিন্তু আমরা একটাই সন্তান নেব, একটা সন্তানকেই ভালোভাবে মানুষ করব, স্নেহ মায়া মমতা ভাগ করব না। অবভিয়াসলি একটা সন্তানের জায়গায় যদি দুটো সন্তান চলে আসে, মায়া মমতা শুধু না, সবকিছু, জায়দাদ সম্পত্তি সবকিছুই বাটোয়ারা হয়ে যায়, তাই না? তো অনেকে এই কারণে একটা সন্তানই নেয়। আবার অনেকে ভাবে যে আমাদের একটা সন্তানই ভালোভাবে মানুষ করতে পারবো, তো একটা সন্তানই নিলাম। আমি এগুলো এক একটা কারণ বলছি। তো যখন আমরা বলি যে আমরা যেই কষ্টটা ফেস করে এসছি, সেই কষ্টটা আমরা নেক্সট জেনারেশনকে, আমাদের বাচ্চাকে ভোগ করতে দেব না, তখন এই এক্সকিউজ হিসেবে এই কথাগুলো আমাকে যে যারা তোমরা বলেছো, বা সোমনাথ ইভেন বলেছে যে আমাদেরকে ভয় দেখায়নি, আমাদেরকে বলেনি, তাই আমরাও বলছি কি এমন বড় কাজ করে ফেলেছি। কিচ্ছু করিসনি তোরা,
কিচ্ছু করিসনি। যার সাথে হয়েছে সে বুঝতে পারছে, যার সাথে হয়েছে সে বুঝতে পারছে, ঠিক আছে? বিষয়টাকে যদি মেয়েটাকে জানিয়েও করতিস, ওর আবভাব দেখে বুঝতে পারতাম, কিচ্ছু বলতে আসতাম না, কিচ্ছু বলতাম না, ইমোশনস ব্যয়ই করতাম না, তোদের পেছনে ইমোশন ব্যয়ই করতাম না, ঠিক আছে? কিন্তু যখন বুঝতে পারলাম যে বাচ্চাটা ওই ট্রমাটা মাথায় নিয়ে স্কুলে গেছে, আর ও এতটাই ট্রমাটাইজ হয়েছিল যে এসে সাথে সাথে ড্রেস চেঞ্জ করেনি, অন্য কোনো কথা বলেনি, একটু জল পর্যন্ত খায়নি, এসে ডাইরেক্ট মন্দিরার সঙ্গে এসে বলছে যে তুমি বাবার সাথে কথা বলেছো, বলে তারপরে যেই কান্না কেঁদেছে না, ওটা আমি নিতে পারিনি। তাহলে তোরা যারা পয়সায় উন্নত হয়ে গেছিস, পয়সার দিক থেকে তোরা উন্নত হয়ে গেছিস, তারপরে ভগবান ফুটফুটে একটা বাচ্চা কোলে দিয়েছে, সেই বাচ্চাটাকে কাঁদিয়ে তোরা কি শিক্ষা দিতে চাইছিস আমার সঠিক জানা নেই। আর হ্যাঁ, যদি দেখতাম তোরা প্রপার টাইম দিচ্ছিস বাচ্চাটাকে, তাহলেও হয়তো একটা জায়গা ছিল যেখানে গতকালকে সোমনাথ বলল যে আমি তাহলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিই, লোকে বেকার বেকার বলুক। তুই হালে ব্যবসা করছিস, তুই হালে ব্যবসা করা শুরু করেছিস। এর আগে তোর বউ কম বলেনি যে তুই কম্পিউটার খুলে ওই শেয়ার মার্কেটে মুখ গুজে পড়ে থাকতিস, 25 টাকা যদি আয় করেছিস 25 টাকা সেই শেয়ার মার্কেটের পেছনেই ব্যয় করেছিস, কোনো ইনভেস্ট সংসারের পিছনে করিসনি। এই কথাগুলো তোদের মুখ থেকেই বেরিয়েছে এবং ভিডিওতে বেরিয়েছে, এমন না পার্সোনালি আমি শুনেছি, ঠিক আছে? পার্সোনালি আমি শুনেছি, এরকম তো না। তাহলে এই যে দোহাইটা দিলি না যে তোর বউ ব্যস্ত থাকে সারাদিন, তারপরে তুই ব্যস্ত থাকিস সারাদিন, তার জন্য তোর মেয়েকে টাইম দিতে পারিস না, এবং নিজেদেরকে ওয়ার্কিং হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে তুলনা করলি, যে যেই সমস্ত দম্পতিরা দুজনেই কাজ করে তারা তো তাদের সন্তানকে শুধুমাত্র ওই টিচারের ভরসাতেই ছেড়ে দেয়। যদি দেখতাম যে তোরা দুজনে সত্যিই বাইরে বেরিয়ে যাচ্ছিস কাজে, তাহলে এই প্রশ্ন বা এরকম কথা আমি কেন, কেউ বলতো না। কিন্তু যেখানে দেখছি তোরা দুজন ঘরের মধ্যে রয়েছিস, ঘরে থেকেই কাজ করছিস, অথচ মেয়েটাকে কোনো সময় টাইম দিতে দেখি না। তোকে কয়েকদিন দেখেছিলাম পড়তে বসাতে, তারপরে আর দেখি না। তো সেই কারণেই কথাটা মানুষ বলে, শুধু আমি বলি না, মানুষ বলে, চোখে শুধু আমি পড়ি, এটাই হচ্ছে পার্থক্য। যদি ভিউয়ার্সদেরকে এইভাবে নিয়ে কটাক্ষ করতে পারতো না, তাহলে সেটাও ছাড়তো না। কারণ ভিউয়ার্সদেরকে এইভাবে বললে তো টাকা পয়সাই আসবে না, যেখান থেকে এত সব কিছু, সেই জায়গায় যদি ওরা নষ্ট করে দেয় তাহলে তো হয়েই গেল। এই কারণে মানুষ সবসময় বুঝে শুনেই কথা বলে, এমন না যে আমার কথা ওদের খুব গায়ে লেগেছে, এর থেকে বাজেভাবে ওদের কমেন্ট বক্সে মানুষে এসে বলে, কিন্তু তাদেরকে কেন বলতে পারে না? কারণ তারা হচ্ছে টাকা দেয়, এই কারণে বলতে পারে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন ফান্ডা। আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই না, আমার কোনো বোধ বুদ্ধি কাজ করে না, আমি ওই ইমোশনে বইতে থাকি। আর যখন আমি লজিক নিয়ে কথা বলতে শুরু করি, বিশ্বাস করো নিতে পারবে না। আমি পয়েন্ট টু পয়েন্ট এখনো পর্যন্ত মন্দিরাকে নিয়ে ভিডিও করে ভালো পয়সা ইনকাম করতে পারি, শুধুমাত্র করি না খেয়ে এসেছি ওদের বাড়ি, সরি বলে এসেছি, যা যা হয়েছে। ওরা কোনোদিনও আমাকে এইভাবে বলেনি, বাট আমি বারবার বলি। এই যে কিছু মানুষ বলে না, এই তো তুমি সরি বলছো, সরি বলার জন্য দম লাগে, সরি বলার জন্য পবিত্র একটা আত্মা লাগে, ঠিক আছে? তারপরে গিয়ে সরি বলা যায়। সরি সবাই বলতে পারে না, আবার ক্ষমাও সবাই করতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। আমাকে বলা যায় তাই বলছে, প্রত্যেকে আমাকে বলা যায় বলেই বলছে। এইবার আসি কেন এই ভিডিওটা করছি। এতগুলো কথা বললাম, সবই কাজের। এই ভিডিওটা করছি একমাত্র শেরুর কারণে। গতকালকে সোমনাথ শেরুকে নিয়ে আমাকে বলে তারপরে আমাকে বলছে যে তোমার মুখে বেমানান, এখন কোনো কথাই তুমি বলো না, ভুলভাল প্রমাণিত হবে। অর্থাৎ বলতে চাইছে তোমার মুখে এখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা সাজে না, যেটা কিনা সবাই বলছে। আমি একটু পিছনে নিয়ে যাই, সোমনাথকে একটু পিছনে নিয়ে যাই। যখন তোদের মধ্যে ওই দুর্ঘটনাটা ঘটেছিল, তখন তোর নিজের খাওয়া দাওয়ারও ঠিক ছিল না, আর ওই জনি তাকে শুধু শুকনো মুড়ি খাইয়ে রাখতিস। এমন না যে তোর মা রান্না করতো না, সরি, তোর মা যে রান্না করতো না এরকমটা কিন্তু না, কিন্তু তারপরেও জনিকে শুকনো মুড়ি খাইয়ে রাখতিস। ডিভোর্সের জন্য বারবার ছোটাছুটি করতিস, বিকেল 5টার সময় আসতিস, জনিকে শুকনো মুড়ি খেতে দিতিস। কোথাও যখন তোরা ঘুরতে যাস, তখন ওই বাচ্চাটার করুণ আর্তনাদ শুধু আমার কানে না, ভিউয়ার্সদের কানেও বাঁধে। ভিউয়ার্সরা এটাও বলে জনিকে নিয়ে কোনো সময় একটু আদর করতে দেখি না মন্দিরাকে, ঠিক আছে? এগুলো বলে।
এগুলো ভিডিও পারপাস, এগুলো হচ্ছে যেগুলো দর্শকরা দেখে বুঝতে পেরেছে দর্শকদের কথা আমি জাস্ট আওড়াচ্ছি, আর কিচ্ছু না। কারণ ওই শেরুকে টেনেছিস তো তাই। আর আমার ক্ষেত্রে আমি নিজে স্যালাইন খেয়েছি, আমি নিজে 3 দিন কিছু খেতে পারিনি, কিছু দাঁতে কাটতে পারিনি, শুধু ওই স্যালাইন ছাড়া, আর ওই জল জাতীয় কিছু ছাড়া। কারণ মুখে আমার জিভের জল শুকিয়ে গেছিলো। আমি আমার খাদ্য আমি যে নেব, খাওয়ার যে নেব, সেটাকে চিবিয়ে জিভের লালা রস দিয়ে তো ভেজাতে হয়, সেই রসটা আমার ছিল না শরীরে, এতটাই আমি ডিহাইড্রেট হয়ে গিয়েছিলাম। তো সেই সময়ও কিন্তু আমি উঠে শেরুকে খাইয়েছি, সেই সময়েও শেরুকে উঠে আমি খাইয়েছি। একমাত্র শেরুর কারণে আমি জীবনে ইনস্টলমেন্টে কোনো কিছু কিনিনি, জীবনে ইনস্টলমেন্টে কিছু কিনিনি। এখানে যেদিন আমি ফ্ল্যাটে পুজো দিই সেদিন এমন গরম দিয়েছিল, আমি সেদিন দিশ খুঁজে না পেয়ে একমাত্র শেরুর কথা ভেবে, শেরুর যেন কোনো কষ্ট না হয়, ইনস্টলমেন্টে, জীবনে ফার্স্ট ইনস্টলমেন্টে আমি এসি কিনেছি। আমি আমার মমতাবোধ শেরুর প্রতি আমি জাহির করতে চাই না, তবে আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করেছিলাম শেরুকে মাঝখানে টানতে না। তো সোমনাথ যেহেতু শেরুকে টানলো, তার জন্যই বলছি। এরকম বলি না যে বাড়ি ছাড়া হয়ে রয়েছে শেরু, বাবাকে দেখতে পাচ্ছে না, সেই কষ্টটা আমিও বুঝি। এই বুধবার যাওয়ার কথা ছিল, বাট শরীর খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি যেতে পারিনি। জ্বর চলে এসেছিল, তার জন্য যেতে পারিনি, এটা আমার মাথাতেও আছে। অবশ্যই আমি শেরুকে শেরুর বাবার কাছে নিয়ে যাব, তারপরে বাড়িতে নিয়ে যাব, বিশ্বাস করে আমি রেখে আসতাম। কিন্তু আমি ছাড়া শেরুর প্রপার টেক কেয়ার কেউ করতে পারবে না, শেরু করতে দেবে না, শেরু করতে দেবে না। শেরু একমাত্র আমি আর ওর বাবা ছাড়া কাউকে ওর মুখের ভেতরে হাত ঢুকাতে অ্যালাউ করে না। আমাদের বাড়িতে গিয়েছিলিস, মন্দিরা বলছিল না যে কি সুন্দর এক জায়গায় বসে খাচ্ছে, ওটা অভ্যাস করিয়েছি, ওটা মমতা বোধ দিয়ে অভ্যাস করিয়েছি। ওই যে মমতাটা তো জমে রয়েছে না, কারোর প্রতি খরচা করতে পারিনি, সেই কারণে ওই মমতাটা আমি শেরুর উপরে পুরো ঢেলে দিয়েছি, ঠিক আছে। তার জন্য মন্দিরা বলতে বাধ্য হয়েছিল যে কত সুন্দর এক জায়গাতে বসে নড়ছে না। প্রথমে মন্দিরা ভেবেছিল কি আমি হয়তো ধরে রেখেছি জাপটে, তারপরে ভালো করে দেখলো যে আমি ধরে রাখিনি, শেরু এক জায়গায় বসে আমি মুখের ভিতরে হাত ঢুকিয়ে খাইয়ে দিচ্ছি। তখন মন্দিরা একটা কথা বলেছিল যে দেখো এটা ভিডিও বহির্ভূত কথা, কিন্তু এটা ভালো কথা, তার জন্যই আমি বলছি যে সোমনাথ, আমাদের জনিকে যদি এইভাবে খাওয়াতে পারতাম তাহলে তো হয়ে গিয়েছিল। মানে জনিকে ওইভাবে খাওয়াতে পারবে না, হয়তো মুখের ভেতরে হাত ঢোকানো হয়তো অ্যালাউ করে না, এই কারণেই হয়তো বলেছিল। তো এটা বিনা মমতা বোধে করেছি, এটা এই অভ্যাসগুলো কি বিনা মমত্ব বোধে হয়েছে? হয়নি তো। তাই এই আমাকে যেমন বললি যে মায়ের থেকে মাসির দরদ বেশি, আমি এটা বলবো না যে বাবার থেকে কাকার দরদ বেশি হয়ে গেছে বা হেনা তেনা, এই সমস্ত আমি কোনো কিছু বলবো না। তুই হয়তো শেরুকে ভালোবেসেই বলেছিস, আমি এটা বলবো না যে আমি কি কষাই, আমি কি কষাই, তুই দেখতে পাচ্ছিস না আমি শেরুর জন্য কি কি করছি। যেরকমটা বাড়িতে রেখেছিলাম সেরকমটাই এখানে রাখছি, আমি সেটা বলবো না, কারণ তুই শেরুকে ভালোবেসে বলেছিস, বুঝতে পেরেছিস। আমার প্রতি বলার অধিকার সবার আছে, ভালোটা বলার অধিকার সবার আছে, আমি দিয়ে রেখেছি। খারাপটা বলার অধিকার আমি না দিলে পরেও মানুষে বলবেই। বোঝাতে পারলাম সোমনাথ? শেরুকে নিয়ে তো অবশ্যই তার বাবার কাছে দেখা করাতে নিয়ে যাব। আর একটা কথা হঠাৎ করে মনে পড়লো যে সোমনাথও এরকম যখন মন্দিরা মারিয়ার বাড়িতে ছিল তখন মেয়েকে দেখার জন্য এরকম শুক্রবার করে মনে হয় যেত আর গিয়ে মেয়েকে নিয়ে আসতো। তো 2 সপ্তাহ গিয়েছিল, 2 সপ্তাহ যাওয়ার পরে সোমনাথের এত কষ্ট হয়ে গিয়েছিল, তখন অবশ্য ভরা গরমকাল ছিল, সোমনাথের এত কষ্ট হয়ে গিয়েছিল যে সোমনাথ আর পরে থেকে যায়নি মেয়েকে নিয়ে আসতে, ঠিক আছে। আমি বলবো না যে তুই তোর নিজের কষ্টের কথা ভেবে তোর মেয়েকে নিয়ে আসতে যাসনি, নিয়ে আসা বন্ধ করে দিয়েছিস, আবার তুই আমাকে বলছিস না। আমি যে আমাকে যা বলে আমি সেটাকে যতটা পারি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। তুই আমার শেরুর জন্য ভেবেছিস, তার জন্য অনেক ধন্যবাদ, আমি তোকে কটাক্ষ করব না। আর হ্যাঁ, ওই 2 পয়সা ইনকাম করলে পরেই বরের পদে লাথ মেরে চলে আসা, এটা একজনকে দিয়ে সবাইকে বিচার করিস না, ঠিক আছে। এক একজনের কারণ এক এক রকম। আমি বলেইছি যে আমাদের বাড়িতে আমার মনের দ্বন্দ্ব, এটা আমার মনের দ্বন্দ্ব। আমি কিছুদিন থাকি, দেখি না কি হয়। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবারও হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বলা উচিত হয়নি, সত্যি ওদের বাচ্চা। লাস্ট একটা কথা বলি, যেটা আমার কালকে হয়তো বলা উচিত ছিল। ম্যাডামের সঙ্গে মিলে এই সোমনাথ মন্দিরাই লাইভে এসে 1 নয় 2 দিন শুধুমাত্র লাইভে এসে আমাকে
রীতিমতন ক্রিমিনাল সাব্যস্ত করেছিল, ওদের মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাই এই কারণটা সবার প্রথমে বলে আমার কালকে ভিডিওটা স্টার্ট করা উচিত ছিল, কিন্তু আমি এই বিষয়টাকে মাঝখানে আনতেই চাইনি আমি মাঝখানে। আজকে বলতে বাধ্য করলো সোমনাথ, যে বললো না যে আমরা কি কসাই, আমাদেরকে কসাই প্রমাণ করে দিচ্ছ। তোরা বাবা মা হিসেবে কতটা ভালো, জগৎ বিচার করুক, ভগবান বিচার করুক, আমি বলছি না, তবে এই বাচ্চাকে মাঝখানে রেখে আমাকে শেষ করার প্ল্যান করেছিলিস, এটা আশা করছি তোর মনে আছে। এবং তার খেসারত কিন্তু আমি রীতিমতন দৌড়ে দৌড়ে দিয়েছি। তোরাও এসেছিলিস, তোরা একদিন এসেছিলিস, সেই খেসারত কিন্তু আমি দিয়েছি। আর সেই বাচ্চাটাকে নিয়ে আমি ওই কথা মাথায় রেখে কিন্তু কালকে ভিডিওটা করিনি। আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, সত্যিই বলছি, আমার ওর চোখে জল দেখে আমার খুব কষ্ট হয়েছিল, তার জন্য আমি করেছি। হ্যাঁ, হয়তো মন্দিরাকে একটুখানি বেশি বলে ফেলেছি, এটাই আমার ভুল হয়ে গেছে। কিন্তু ওই যে কসাই বললি না, আমি বলবো না তোরা কসাই কিনা, কিন্তু এই তোরাই তোদের নিজের বাচ্চাকে হাতিয়ার করে আমাকে শেষ করার প্ল্যান করেছিলিস। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারছি না। আজকে সেই বাচ্চাকে বলছিস প্র্যাঙ্ক করছি, সেই বাচ্চার চোখের জল ফেলে তোরা বলছিস প্র্যাঙ্ক করেছি। আরও বহু মানুষে এইভাবে তার বাচ্চাকে শাসন করে, আরও যারা শাসন করে তারা সেটা ক্যামেরাবন্দি করে কন্টেন্ট বানায় না, সেটাকে কন্টেন্ট বানায় না। বোঝাতে পারলাম? যাই হোক, আমি আমার ভিডিও প্রাইভেট করে দিয়েছি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর সোমনাথ মন্দিরাকে নিয়ে আর কোনোদিনও আমার ভিডিও আসবে কিনা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আমি চেষ্টা করব ওদেরকে পুরোপুরি স্কিপ করার, কারণ আনসাবস্ক্রাইব আমি সোমনাথকে বহু আগে করে দিয়েছি, আর গতকালকে মন্দিরাকেও করে দিয়েছি। একটা প্রশ্ন তোদের কাছে আমি ছুড়ে দিয়ে গেলাম, আমি জানি কারণটা আমি জানি, কিন্তু যেহেতু ভিডিও বহির্ভূত তার জন্য আমি এখানে ডিটেলস এখন বলছি না। একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, তোর প্রাণের বোন মারিয়া, সে কাপড়ের ব্যবসা শুরু করে বন্ধ কেন করে দিল রে? বন্ধ কেন করে দিল? আর তোরা এই যে জুয়েলারির ব্যবসাটা হঠাৎ করে যে শুরু করলি, আইডিয়াটা কোথা থেকে পেলি? এই জাস্ট এই দুটো প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। টাটা।